করার চেষ্টা করি, ইন্টারনেটের ব্যান্ডউইথগুলো আরেকবার মনে করার চেষ্টা করি। ব্যান্ডউইথ মিনস আমরা বুঝি ইন্টারনেট আমাদের যে গতি বা পরিমাপ করা হয় মেমরি স্পেস বা ডাটা আদান প্রদান, তাকে ব্যান্ডউইথ বলা হয়। দ্বিতীয় নম্বর, এই ব্যান্ডউইথ গতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা ন্যারো ব্যান্ড আমরা দেখেছিলাম 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত। আমরা ভয়েস ব্যান্ডে দেখেছিলাম 9600 বিপিএস এবং সর্বশেষ আমরা ব্রডব্যান্ডে দেখেছিলাম যা 1 MB থেকে শুরু হয়। আমরা পরবর্তী টপিকটা নিয়ে কথা বলবো, পরবর্তী যে স্টেপটা নিয়ে কথা বলবো এটা ডাটা ট্রান্সমিশন মেথড। আমরা একটু মেথড নিয়ে কথা বলবো। মেথড কি? আচ্ছা, মেথড বাংলা অর্থ কিন্তু হলো পদ্ধতি, তাই না? কিন্তু ডাটা ট্রান্সমিশন, এখানে যে জিনিসটা ডাটা ট্রান্সমিশন থাকে, আমরা ট্রান্সমিশনটাও জানি আদান প্রদান, কিন্তু আমরা যে ডাটাটাকে আদান প্রদান করব কোন পদ্ধতিতে করব সেই পদ্ধতিটাকেই বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। কারণ এই পদ্ধতিটাই যদি আমরা না জানি কোন পদ্ধতিতে আমরা কোথায়, যেমন আমি কক্সবাজার যাব মনে করি, এখন আমি কক্সবাজারে কি প্লেনে যাব? প্লেনে গেলে আমার কয়েক 40 থেকে 45 মিনিটের ভিতরে আমি চলে যেতে পারবো। কিন্তু যদি আমি সেই পদ্ধতিতে না গিয়ে আমি বাসে যাই তাহলে আমার প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। তাহলে এই যে পদ্ধতি বা প্রসেস বা কিভাবে যাব, কোন প্রসেসে যাব বা এই ডাটাটা কোন প্রসেসে কোন পদ্ধতিতে স্থানান্তর হবে, আর সেই প্রক্রিয়াটাকেই মূলত বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড যদি আমরা সংজ্ঞা দেই তাহলে আমরা কিভাবে জানবো? যেমন ডাটা ট্রান্সমিশন মেথড বলতে ডাটা পরিবহন বা ডাটা স্থানান্তরকে বোঝায়। ডাটা ট্রান্সমিশন হওয়ার জন্য উৎস বা গন্তব্যের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকে, এই পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি অথবা মেথড বলা হয়। আমি যে কথাটা বললাম, আমি কোন প্রসেসে যাব, কিভাবে যাব, আর ডিভাইস সমূহের মধ্যে অবস্থানগত দূরত্ব এবং ডাটার ক্ষুদ্রতম একক বিট বা বিন্যাসের ভিত্তিতে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে 2 ভাগে ভাগ করছে। এটা কিন্তু আবার বলতেছি, এটাকে কিন্তু বিন্যাসের ভিত্তিতে, আবার বলি ডাটার ক্ষুদ্রতম বিন্যাসের ভিত্তিতে 2 ভাগে ভাগ করছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আমাদের এমসিকিউ আসে ডাটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার, তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা কিসের ভিত্তিতে বা কোন ভিত্তিতে প্রশ্ন করছে, কারণ এটার আরেকটা পরবর্তী স্টেপ আছে। তখন কি আবার পাওয়া 3 প্রকার। একবার যদি 2 প্রকার পাও, আরেকবার যদি 3 প্রকার পাও, তখনই তো গাবলা লাগাই দিবা, তখনই তো ভুল করে ফেলবা। যাতে আমরা এই ভুলগুলো না করি, তার জন্য আরেকবার বলতেছি কি কারণে, কিভাবে, কোনভাবে 2 ভাগে ভাগ করছে। আবার বলি, ডিজিটাল ডিভাইস সমূহের মধ্যে অবস্থানগত দূরত্ব এবং ডাটার ক্ষুদ্রতম একক বিট এর বিন্যাসের ভিত্তিতে ডাটাকে ট্রান্সমিশন পদ্ধতিকে 2 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা হলো সমান্তরাল ডাটা ট্রান্সমিশন, যাকে প্যারালাল ট্রান্সমিশন বলা হয়, আর একটা হলো অনুক্রম ডাটা ট্রান্সমিশন, যাকে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বলা হয়। এই দুটা কিন্তু এই ক্ষেত্রে ভাগ করা হয়েছে। তো আমরা একটু জানার চেষ্টা করব সমান্তরাল ডাটা ট্রান্সমিশন কাকে বলে বা অনুক্রম ডাটা ট্রান্সমিশন কাকে বলে। প্রেরক বা প্রাপকের মধ্যে সমান্তরাল ডাটা চলাচল করাকেই মূলত সমান্তরাল ডাটা ট্রান্সমিশন। সমান্তরাল ভাবে সমান হারে ডাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে, তাকেই মূলত আমরা যেটা বুঝতেছি ডাটা ট্রান্সমিশন বা সমান্তরাল ডাটা ট্রান্সমিশন বলা হয়। আর অনুক্রম ডাটা ট্রান্সমিশন প্রেরক বা প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে এক বিট পর যখন ডাটাকে স্থানান্তর হচ্ছে, তখন তাকে অনুক্রম ডাটা ট্রান্সমিশন বলা হয়। তো আমরা এটুকু বুঝতে পারলাম যে কোন ক্ষেত্রে 2 ভাগে ভাগ করছে। এখন কিন্তু আমরা চলে যাব আরেকটা ক্ষেত্রে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলছি যে এটা কিন্তু আমরা প্যাচ লাগাই দিই, পরীক্ষার সময় কিন্তু আমরা সেই ভুলগুলো করি। আমরা এখন মনে রাখ এই 2টা পদ্ধতি। এখন আমরা সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটাকে মূলত 3 ভাগে ভাগ করছি। আমরা কিছুক্ষণ আগে 2 ভাগে বলছি, এখন আবার কিন্তু বলতেছি এই মেথডকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করছে। কিসের উপরে ভিত্তি করে? সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করছে। একটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আরেকটা হলো সিনক্রোনাস ট্রান্সমিশন, আরেকটা হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। আবার বলতেছি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আরেকটা হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। তাহলে আমরা এই 3টা পদ্ধতি সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ আমরা যদি না জানি কোন পদ্ধতি কিভাবে ডাটা ট্রান্সমিশন বা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে তাহলে আমি কি বিমানে যাব, আমি কি নাকি বাসে যাব, সেটা তো আমাকে আগে ডিসিশন নিতে হবে।
আমার বাজেট যেরকম আছে আমি সেই বাজেটেই তো যাবো, তাই না? তাহলে আমাকে সেই বাজেটে যেতে হলে কি করতে হবে? আমাদের সেই বাজেটে যেতে হলে তার উপরে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই আমাদের অবশ্যই কোন পদ্ধতিতে আমি ডাটাকে স্থানান্তর করব সেটা আমাদের পূর্ব থেকে একটু জানার দরকার আছে। তা আমরা একটু জানি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কিভাবে কাজ করে, সিনক্রোনাস ট্রান্সমিশন কিভাবে কাজ করে, তারপরে আইসোক্রোনাস ট্রান্সমিশন কিভাবে কাজ করে। কারণ শুধু এটা জানলে হবে না, আমরা কোন ট্রান্সমিশন পদ্ধতিটা আমাদের জন্য কতটুকু সুবিধা দেবে সেটাও আমাদের জানার দরকার আছে। কারণ আমার সুবিধার উপরেই কিন্তু এটা পদ্ধতিগুলো অনেকটা নির্ভর করে। তাহলে আমরা সেই সুবিধার উপরেই এখন চলে যাব। তো আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কথা বলি, যে পদ্ধতিতে কোনো মাধ্যমের ভিতর দিয়ে, মানে আমরা কোনো ডিভাইসে বা মাধ্যমের ভিতর দিয়ে এক বিট করে, কয় বিট? এক বিট। আমি আগে বলছিলাম একটি 0 একটি 1 এক বিট বলা হয়। এক বিট করে ডাটা স্থানান্তর হয়, তাকেই অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলে, মানে এক বিট আকারে যেতে হয়। এটা সুবিধাগুলো খুব যে বেশি তা না, কিছুটা সুবিধা, যেমন অল্প করে ডাটা ট্রান্সমিশন প্রয়োজন হয় এমন পরিবেশ, যেমন ইন্টারনেটে পদ্ধতি উপযোগী। তারপরে এতে প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। এটির ইনস্টলেশন ব্যয়টা অত্যন্ত কম। তারপরে প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটার জন্য আলাদাভাবে কোনো প্রাইমারি স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয় না। অসুবিধা তো থাকবেই, যেহেতু সুবিধা আছে সেহেতু তো অসুবিধা 100% থাকবে। তাহলে আমাদের অসুবিধাগুলো একটু জোর দিতে হবে। যেমন অতিরিক্ত বিট ব্যবহার করা হয় এবং সিনক্রোনাস ট্রান্সমিশন চেয়ে দক্ষতা একটু কমই থাকবে। ডাটা স্থানান্তরের কাজে বন্ধ থাকা অবস্থায় এটি ট্রান্সমিশন মাধ্যম অব্যাহত অবস্থায় করে ডাটা স্থানান্তরের গতি অপেক্ষা কিন্তু কম। তার মানে কি, যেহেতু এক বিট করে ট্রান্সমিশন হয় সেহেতু একটু তো কম হবে। আমরা এখন পরবর্তী যে এইটার ব্যবহার কোথায় রয়েছে আমরা একটু ব্যবহারগুলো একটু জানার চেষ্টা করি। যেমন ধরো আমরা যে কিবোর্ড, এই যে কিবোর্ডটা ইউজ করতেছি, এই কিবোর্ডটার এই পদ্ধতি ব্যবহার হয়। তারপরে তোমার ধরো কম্পিউটারে যে প্রিন্টারে যে তথ্য আদান প্রদান হচ্ছে, এই পদ্ধতিতেও এটার ব্যবহার হচ্ছে। তারপরে পাঞ্চ কার্ড আমরা বা বিভিন্ন সময় আমরা কার্ড রিডার ইউজ করি, এই পদ্ধতির ক্ষেত্রেও কিন্তু এর ব্যবহার আসলে রয়েছে, যে এই কিন্তু ব্যবহার রয়েছে। আমরা এখন পরবর্তী যেটা আছে, আমরা প্রথমটা কিন্তু জানলাম অ্যাসিনক্রোনাস, এখন আমরা সিনক্রোনাস জানবো। যা আসলে অ্যাসিনক্রোনাস তো জানলাম, এখন সিনক্রোনাস পদ্ধতিতে আসলে আমরা কি আছে, তাহলে আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, তো সিনক্রোনাস প্রথম স্টেশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং অক্টোবর, মানে প্রথমে এটা স্টোরেজে সংরক্ষণ করতে হয়, পরবর্তীতে ক্যারেক্টার সমূহ ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক যায়। আমরা ব্লক মানে হলো যে প্যাকিং এর মতো অবস্থা করে একটা ব্লকের পর আরেকটা ব্লক যায়। তার মানে কি, ক্যারেক্টার গুলো আগে স্টোরেজে সংরক্ষণ হয়, পরবর্তী যেমন আমরা বিস্কুটের কথা বলি, অনেকগুলো বিস্কুট নিয়ে একটা প্যাকেট তৈরি করি। সেই প্যাকেটগুলো তৈরি করে কি করি, একটা একটা করে যখন আমরা দিচ্ছি বা পাঠাচ্ছি, ঠিক এই পদ্ধতিটা অনুসরণ করে কিন্তু হলো তোমার সিনক্রোনাস সিস্টেম। সিনক্রোনাস সিস্টেমটা এই পদ্ধতিটা অনুসরণ করে মূলত তার কার্যক্রমগুলো চালিয়ে যায়। তাহলে কি, প্রথমে তাই স্টোরেজ করার পর তাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ব্লক তৈরি করে এবং ব্লকগুলো একটি একটি করে পরবর্তীতে পাঠায়। এরও কিছু অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন অবিরাম ট্রান্সমিশন কাজ চলতে ফলে ট্রান্সমিশন গতি অপেক্ষাকৃত বেশি। তারপরে সিনক্রোনাস ট্রান্সমিশন দক্ষতা অ্যাসিনক্রোনাসের চেয়ে তুলনায় তো বেশি হবে, এটা স্বাভাবিক। তারপরে প্রতি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেল এবং প্রয়োজনীয় হয় এবং প্রতিটি ক্যারেক্টার শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিট প্রয়োজন হয় না। তারপরে সময় তুলনামূলকভাবে কম লাগে। তো এই সকল সুবিধাগুলো কিন্তু আমরা অবশ্যই পাই, কিন্তু অসুবিধাও কিছু রয়েছে। যেমন কম্পিউটার হতে ডাটা সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ব্যবহার হয়। তারপরে তোমার এটি তুলনামূলক বা একটু ব্যয়, কারণ এটা তো অ্যাসিনক্রোনাস থেকে একটু ব্যয় হবে, পদ্ধতি সুবিধা বেশি বা ব্যয় একটু বেশি হবে। এখন আমরা এটার ব্যবহার কোথায় রয়েছে, আমরা কিছুক্ষণ আগে অ্যাসিনক্রোনাস শিখলাম কিবোর্ড, তারপর আমরা পাঞ্চ কার্ড প্রিন্টারে ব্যবহার হচ্ছে, তাহলে এটারও তো অবশ্যই ব্যবহার আছে। আমরা যদি এটার ব্যবহার না জানি তাহলে আমরা কিভাবে এটা ব্যবহার করব, এটারও অবশ্য ব্যবহার রয়েছে। কি ব্যবহার রয়েছে, যেমন আমরা কি কি ক্ষেত্রে এটার বেশিরভাগ ব্যবহার হচ্ছে। কম্পিউটার হতে কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি প্রচুর ব্যবহার হচ্ছে। এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডাটা স্থানান্তর পদ্ধতির ব্যবহার হচ্ছে। একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি বহুল্যক ব্যবহার পদ্ধতি। তার মানে কি হচ্ছে, একই সময় একই টাইমে অনেকগুলো কম্পিউটারে আমরা এটা ব্যবহার করতে পারছি।
এখন সর্বশেষ যে ধাপ, এই পদ্ধতিটাও তো আমাদের জানা থাকতে হবে, আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই ট্রান্সমিশন পদ্ধতি সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি থেকে অনেক উন্নত। এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনে ডাটা ট্রান্সমিশন দিলে সর্বনিম্ন রাখে, মানে সময়টাকে খুব কম রাখে, অর্থাৎ পরপর দুটি ব্লকে ডাটা ট্রান্সফারের সময় প্রায় 0 একক সময় করার চেষ্টা করা হয়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। তার মানে এই পদ্ধতিটাই মানে রিলে টাইম মানে খুবই কম রাখে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এটা ডে বাই ডে যেহেতু এই পদ্ধতিটা সর্বশেষ পদ্ধতি, তো আমরা মোটামুটি অনেকগুলো পদ্ধতি সম্পর্কে জানলাম, বা আইসিনক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কে জানলাম। তো আমরা আবার কিছু মনে করা দিচ্ছি, আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টা টপিকটা নিয়ে কথা বলছি, এটা ছিল কিন্তু প্রথম স্টেজ ছিল ডাটা কমিউনিকেশন উপাদান, পরবর্তী স্টেপ ব্যান্ডউইথ, আর তার পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি এটি ছিল কিন্তু ডাটা ট্রান্সমিশন মেথড। এখন আমরা যেটা শিখবো সেটা হলো ডাটা ট্রান্সমিশন মোড। আমরা কিন্তু এগুলোকে কি করি, পরীক্ষার সময় উল্টাপাল্টা করি, আমরা উল্টাপাল্টা করে ফেলি। আমরা আসে প্রশ্ন একটা, উত্তর দেয় আরেকটা। পরীক্ষার হল থেকে বের হয়ে চিন্তা করি, আল্লাহ আমি না ডাটা ট্রান্সমিশন মোড মনে করলাম, আল্লাহ আমি না ডাটা ট্রান্সমিশন কমিউনিকেশন উপাদান মনে করলাম, আবার মনে করি না ডাটা ট্রান্সমিশন মেথড মনে করলাম। ঠিক এই ভুলগুলো যেন না হয়, এগুলো খুব কম্পালসারি। মোড, মেথড, কমিউনিকেশন উপাদান, এটা যেন আমরা একটু ভুল না করি, একটু বারবার দেখে নেব। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা হলো ডাটা ট্রান্সমিশন মোড। আবার বলতেছি, যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব, আসলে ডাটা ট্রান্সমিশন মোডটা নিয়ে আলোচনা করব, সেটা হলো ডাটা ট্রান্সমিশন মোড। আচ্ছা, আমরা ডাটা ট্রান্সমিশন মোডে চলে যাই। যেহেতু অসংখ্য আল্লাহর রহমতে অনেকেই লাইভে দেখছে, এবং আশা করি তোমাদের সাথে আমি থাকতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি। তোমরা মনোযোগ দিয়ে বা সবাই দেখছো, এটাও আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। ভালোবাসা, আন্তরিকতা, এটার ভিতরে কোনো কমতি নেই। তোমাদের ভালোবাসায় সামনে যেন আরো ভালো কিছু আমি দিতে পারি, বা চেষ্টা করব দিয়ে যাওয়ার জন্য। তোমাদের সহযোগিতা ও ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ, এই দোয়া আমি কামনা করছি। আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব, ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা কমিউনিকেশনের সময় ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটা প্রবাহে ডাটা ট্রান্সমিশন মোড বলে। এক কথা হলো, ডাটাকে যে আমরা স্থানান্তর করছি, এই স্থানান্তর করার ক্ষেত্রটাকে মূলত ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডাটা প্রবাহর দিকের উপর ভিত্তি করে, আবার বলছি, ডাটাকে প্রবাহ দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করছে। আমরা এই ভুলটা যেন না করি, এখানেও আমাদের একটু ঝামেলা আছে, এটা তো আমরা ঝামেলা করায় ফেলাই, এটা আমরা একটু পরে দেখবো। কিন্তু আবার বলতেছি, মনে রাখতে হবে কোন ক্ষেত্রে, কোন বিশেষ ক্ষেত্রে এটাকে করা হয়েছে। তাহলে আবার বলছি, প্রবাহ দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়। এ তো আমরা জানার চেষ্টা করি কোন কোন ভাগ। এটা হলো সিমপ্লেক্স, আর এটা হলো হাফ ডুপ্লেক্স, আর এটা হলো ফুল ডুপ্লেক্স। এটা হলো কি সিমপ্লেক্স, আর এটা হলো হাফ ডুপ্লেক্স, আর এটা হলো ফুল ডুপ্লেক্স। তো শব্দগুলোর সাথে খুব ভালো লাগে আমার কাছে, কেন জানি যাই না। ডুপ্লেক্স মানে বাড়ি ঘরের মতো লাগে, কিন্তু যাই হোক, এটা বাড়ি ঘরের অংশ না। এটা হলো আইসিটির অন্যতম একটা মোডের বিভাজন। তাহলে সেই বিভাজন থেকে আমরা সিমপ্লেক্স নিয়ে কথা বলবো। আচ্ছা, কেবলমাত্র সিমপ্লেক্সটা বলতে কেবলমাত্র এক দিক থেকে প্রেরণ হয় মোড, বা সিমপ্লেক্স বলা হয়, মানে এক দিক থেকেই যা হবে, অন্য দিক থেকে হবে না। একটি কম্পিউটার সব সময় অন্য কম্পিউটারে ডাটা পাঠাবে, অপরটি ডাটা গ্রহণ করবে, সে প্রান্ত থেকে প্রেরণ করবে, সে প্রান্ত গ্রহণ করতে পারবে, যে প্রাপ্ত প্রেরণ করতে পারবে না। যেমন আমি একটু বলি, মানে একটা কথা আমি শুধু বাংলা বুঝাই দিই, যে আমি ডাটা শুধু পাঠাইতেই পারবো, আর আরেকজন শুধু গ্রহণ করতে পারবে। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যে রেডিওটা ইউজ করি, আমরা রেডিওতে কি তথ্য পাঠাইতে পারি? অবশ্যই পাঠাইতে পারি না। শুধু আমরা রেডিওতে শুনতে পারি। টেলিভিশন আমরা কি করি? শুধু টেলিভিশনে আমরা দেখতে পারি, কিন্তু আমরা টেলিভিশনে কোনো ডাটাকে পাঠাইতে পারি? পাঠাইতে পারি। এই যে এক দিক থেকে শুধু ডাটা আসবে, প্রবাহ করবে, এটাকে বলা হয় সিমপ্লেক্স। এটাকে বলা হয় সিমপ্লেক্স। আর তার অন্যতম উদাহরণ হলো আমরা রেডিও বা টেলিভিশন। কি হলো? রেডিও বা টেলিভিশন। ছোটবেলা আমি ভাবতাম টেলিভিশনের পিছনে গিয়ে, মানে মানুষ, যখন আমি টেলিভিশন দেখতাম, যখন না বুঝতাম, ভাবতাম কি যে টেলিভিশনের পিছনে মানে মানুষ খেলা করতেছে, ওইটাই আমরা দেখতেছি। যদি কার্টুনের জগৎ আমি চলে যেতে পারতাম, মানে আমার মনের ভাবটা কিন্তু আমি এইভাবে প্রকাশ করতাম, কিন্তু সেটা কিন্তু টেলিভিশন কোম্পানিকে বুঝাইতে পারতাম না এটা কিভাবে কি। তো এখন বুঝি যে পদ্ধতিটা অনুসরণ করা হচ্ছে, তা শুধু একদিক থেকে করবে, তার যা দেখাতে মন চায় তাই দেখাবে, বাট আমরা কিছু করতে পারবো
না, সেটাকে বলা হয় সিমপ্লেক্স পদ্ধতি। আমরা পরবর্তী পদ্ধতিতে চলে যাই। পরবর্তী পদ্ধতি হলো হাফ ডুপ্লেক্স। আমরা সিমপ্লেক্স থেকে এখন চলে যাব হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের কাজ কি? এই পদ্ধতিতে ডেটা উভয় দিক থেকে প্রবাহিত হতে পারে, কিন্তু একসঙ্গে উভয় প্রান্ত হতে ডেটা পাঠানো যায় না। এক কথা হলো যে উভয় দিক থেকে এই তথ্যের আদান প্রদান হবে, কিন্তু এক সময় একই দিক থেকে হবে। এক দিক পাঠাবে, আরেক দিক গ্রহণ করবে, আবার আরেক দিক পাঠাবে, আরেক দিক গ্রহণ করবে। যেমন আমি একদিকে পাঠালাম, সে গ্রহণ করবে, বাট আবার আরেক দিক থেকে যখন পাঠাবে আমি গ্রহণ করবো। কিন্তু একই সাথে উনিও পাঠাচ্ছে, আমিও পাঠাচ্ছি, আমিও গ্রহণ করছি, উনিও গ্রহণ করছি, এটা হবে না। তার মানে কি, গিভ এন্ড টেকটা হতে হবে। একজন গিভ করবে, আরেকজন গ্রহণ করবে বা টেক করবে, বাট একই সময়ে গিভ টেক করতে পারবে না। দুজনেই পারবে, তবে তার জন্য একটু সময় নেবে। একজন গ্রহণ করার পর আরেকজনকে পাঠানো হবে। আর এই যে পদ্ধতিটা আমরা সাধারণত বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে, কিসে হয়ে থাকে? আমরা অনেকে ওয়াকি টকিতে দেখেছি, তাই না? এই ওয়াকি টকিটাই মূলত হচ্ছে কি, এটা অন্যতম অংশ, যে একদিক থেকে হ্যালো বললে উনি শোনার পর তার পরবর্তীতে আবার সে হ্যালো বলে বা কথা শুনে। তাহলে এই পদ্ধতিটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। এখন আসি